দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলবো শিক্ষাঙ্গন এবং শিক্ষার্থীদের নিয়ে। আপনারা জানেন কদিন ধরেই আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। এর মধ্যে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, তাদের সে দাবি খানিকটা মেনে নেওয়া হয়েছে, সেটাও দেখছিলেন আপনারা শিরোনামে। সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নিয়ে আমরা আলোচনায় আসবো। সচরাচর পরীক্ষা না নিতে শিক্ষার্থীদের আন্দোলন দেখা গেলেও এবারে আছে ভিন্নতা, অর্থাৎ পরীক্ষা নেয়ার দাবিতে এই আন্দোলন। একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা শেষের সিদ্ধান্ত নেওয়া হলেও অধিভুক্ত 7 কলেজের চলতি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে আরেকটি বৈঠকে জানানো হয় পরীক্ষা স্থগিতের কথা। এতে বিমাতা সুলভ আচরণের অভিযোগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আমাদের এমনিতে 2.5 বছরের সেশন জট, এখন যদি পরীক্ষা পিছিয়ে যায় আমরা পরীক্ষা সরকারি চাকরি কিভাবে করব? করোনা ঝুঁকিকে অপেক্ষা করে জীবনকে হাতের মুঠোয় নিয়ে আমরা পরীক্ষার হলে গিয়েছিলাম। সুতরাং ওই একটা পরীক্ষাকে যদি আমাদের করোনা কখনো আটকে রাখবে না। নীলক্ষেত, মহাখালী, মিরপুরে শিক্ষার্থীদের টানা কয়েক ঘন্টা অবস্থানে অচলাবস্থা সৃষ্টি হয় পুরো রাজধানীতে। পরে জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিবাচক সিদ্ধান্তে আনন্দ মিছিল করে প্রতিবাদকারীরা। যারা এই মিটিংয়ে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে যৌক্তিক দাবিটি আজকে ছিল সেটি মেনে নেওয়া হয়েছে। আন্দোলন কখন পিতা যায় না, ছাত্র সমাজ আবার প্রমাণ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলোর তারিখ জানানো হবে। এই চতুর্থ বর্ষ 2019 সেশনে যারা ভর্তি হয়েছে এবং তৃতীয় বর্ষে যারা ভর্তি হয়েছে 2019 সেশনে, তাদের এই পরীক্ষাগুলো আমরা নিচ্ছি। তবে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে বিশেষ শর্ত। তারা হোস্টেলে থাকবেন না কোথাও, সেইভাবেই তারা পরীক্ষা দিচ্ছিলেন, আর সেই শর্তেই তারা এই পরীক্ষাগুলো তাদের চলমান থাকবে এবং পরীক্ষাগুলো দিতে পারবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এদিকে প্রশাসনের নির্দেশ মেনে হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সবকটি হলই সিলগালা করে দেওয়া হয়। দর্শক, এসব বিষয় নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তিনি চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। এছাড়াও সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। এবং আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে আসতে চাই। শিক্ষার্থীরা আন্দোলন করছেন হল খুলে দেওয়ার জন্য, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে গতকালকে আমরা এক ধরনের ঘোষণা শুনেছিলাম, তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল সবকিছু স্থগিত করে দেওয়ার। এরপর আজকে আবার শিক্ষার্থীরা যখন রাস্তা অবরোধ করে আন্দোলন করলেন, তারপর শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একই ধরনের সিদ্ধান্ত নিলেন। এই পরিস্থিতিতে করোনা এখন যে অবস্থায় রয়েছে, সংক্রমণ যে পরিস্থিতিতে রয়েছে, কতটুকু যৌক্তিক মনে করেন আপনি শিক্ষার্থীদের দাবিগুলোকে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আসলে আমরা যেভাবে বিভিন্ন পক্ষ করে তুলেছি পুরো ব্যাপারটাকে, যে একদিকে শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন, কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় সব মিলিয়ে মনে হচ্ছে নানান পক্ষ। আসলে তো ব্যাপারটি তা নয়। ব্যাপারটি হচ্ছে আমাদের এটি সবারই একটি সাধারণ সমস্যা, যেটি আমরা একই নৌকার যাত্রী। আমরা যেন সবাই ভাবতে শিখি, এই জায়গাটিকে ভুল বোঝাবুঝি দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আসলে শিক্ষার্থীদের দাবি আমরা যখন ভাবি তখন শুধু শিক্ষার্থী বলে না, আমরা সমাজের সার্বিকভাবে যদি দেখি যে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের শুধু শিক্ষা জীবন না, আমাদের দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, আমি স্বাস্থ্যকে যদি আমরা সেইভাবে দেখি ব্যাপকভাবে, সব স্বাস্থ্যই কিন্তু বিঘ্নিত হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটিতে উদ্বিগ্ন হওয়ার শুধু শিক্ষার্থী কেন, আমাদের সমগ্র সমাজকেই উদ্বিগ্ন হওয়া দরকার রয়েছে। এখানে বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা তো একদমই অভিভাবকদের চাইতেও বড় বলতে হবে, যে তাদের কিন্তু তাদের দায়িত্বে অভিভাবকরা দিয়েছেন। সুতরাং আমার মনে হয় যে স্বাস্থ্যগত দিক থেকে করোনার যে এখন সংক্রমণ, এই বিষয়ে আসলে আমরা কখনো ইয়েস নো যে এখনই একটা উত্তর যে একজনের ব্যক্তির আসলে বিষয় না।
এখানে বিষয়টা হচ্ছে সব বিষয় হচ্ছে লাভ এবং ক্ষতি। যখনই কোনো দেশের পলিসি নেওয়া হয় তখন লাভ ক্ষতির একটা হিসাব করতে হয়। তো আমাদের যখন দেখতে হবে যে আমরা করোনার বর্তমান পরিস্থিতিতে কি কি লাভ করব, আর ক্ষতিগুলো যেগুলো হচ্ছে মানসিক দৈহিক যেগুলো বললাম, সেগুলো ক্ষতিগুলোর পরিমাণ কী, কারণ সেখানে কিন্তু অন্যান্য অসুখের বিষয় রয়েছে। তো আমার মনে হয় এইগুলোর জন্য যে সুচিন্তিতভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার। বাংলাদেশে করোনার নিয়ন্ত্রণের ইতিহাসে এই বিষয়টি ঘটে গেছে সবসময়। আন্তঃমন্ত্রণালয় এবং আন্তঃসেক্টর যে সহযোগিতা, তার অভাব সবসময় ছিল, এবং এই ক্ষেত্রে হেলথ মিনিস্ট্রি এবং স্বাস্থ্য বিভাগের যে একটা স্টুয়ার্ডশিপ রোল, সেই রোলটা ঠিকমতো পালন করা হয়নি। হয়তো রোডস অ্যান্ড হাইওয়ে একটা ঘোষণা দিল, জনপ্রশাসন একটা ঘোষণা দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় যে দিয়েছেন, এর মাঝে কিন্তু স্বাস্থ্য আমার জানা মতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যেভাবে কনসালটেশন হওয়া উচিত, যেভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপের মাধ্যমে হওয়া উচিত, সে বিষয়টি আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে এটি যথেষ্ট এখনও আলোচনার বিষয় থাকবে। যে আসলে এই যে ছাত্রছাত্রীরা যদি স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যদি যান বা হলে যান, তাহলে আসলে ঝুঁকি কতটা হবে। তো এই ক্ষেত্রে ঝুঁকির পরিমাণগুলো তখন অন্যান্য সার্বিক পরিস্থিতিতে বিবেচনা করলে যে এটি যে নতুন করে ঝুঁকি খুব মারাত্মক বৃদ্ধি করবে কিনা, সেটা কিন্তু ভাবনার বিষয় রয়েছে। এখানে ছাত্রছাত্রীদের যেটা স্বাভাবিক প্রশ্ন, আমরা বিভিন্ন সময় তাদের কাছ থেকে যেটা ধারণ করে নিয়ে প্রচার করেছি, তারা বলছেন যে আর তো সবকিছু খুলে গেছে, এমনকি বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। এই গত সপ্তাহে আমরা দেখেছি কক্সবাজারে মানুষ হোটেলে জায়গা না পেয়ে অনেকে সমুদ্র সৈকতেও রাত কাটিয়েছেন, এতটাই ভিড় সেখানে। তো বিনোদন কেন্দ্র যখন খুলে যায় তখন ছাত্রছাত্রীরা কেন ক্ষতিগ্রস্ত হবেন, সেটাই তাদের প্রশ্ন। এটি খুবই বলবো যে সঠিক প্রশ্ন এবং একটি নৈতিক প্রশ্নও বটে। যে আমরা যখন সমাজের যারা অভিভাবক, তারা যখন অন্য বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি, দেখছি না, কিংবা অন্য ক্ষেত্রে যখন এইগুলোকে আমরা ভূমিকা পালন করছি না, তখন ছাত্রছাত্রীদেরকে যদি ভূমিকা পালন করাতে হয়, তাহলে কিন্তু কমিউনিকেশন যেটাকে বলা হয়, আমাদেরকে সঠিক বার্তাটি পৌঁছানোর ব্যাপারে অনেক কাজ করার রয়েছে। এবং সেক্ষেত্রে প্রশ্নটি সঠিক যে আমরা কি তাতে যা সংক্রমণ এখন রয়েছে, যে ঝুঁকি, তার থেকে খুব বেশি ঝুঁকি তৈরি করব কি না। কারণ প্রথমত হচ্ছে যে যারা যুবক যুবতী বা কম বয়সের, এটা তো এখন প্রমাণিত সত্য যে তাদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ, অর্থাৎ যে তীব্র রোগের পরিমাণ, হসপিটালাইজেশনের পরিমাণ, আইসিইউতে যাওয়ার পরিমাণ, সংখ্যা, প্রপোর্শন মানে অনুপাত কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তার কি হবে, তারা হবে বাহক। মূলত আসলে তারা ঝুঁকিটা নিয়ে যাবে কিন্তু পরিবারে বা অন্য জায়গাতে। সেই ঝুঁকিটা কত মাত্রায় নিচ্ছে এবং সেই ঝুঁকি এড়ানোর জন্য কি কি পদ্ধতি করা যেতে পারে, একজন আসলে পাবলিক হেলথে যারা রয়েছেন, স্বাস্থ্যের বিষয়ে যারা আলোচনা করবেন, সেই বিষয়গুলো কিন্তু অনেকগুলোই করা সম্ভব। আসলে এই ক্ষেত্রে মানে সমস্যাকে সুযোগে পরিণত করার অনেক সম্ভাবনা ছিল। করোনার অজুহাতে কিন্তু আমাদের দেশের এই যে হলগুলোতে, যেখানে আমরাও হলে ছিলাম, মেডিকেল কলেজের হলে, আমরা কীভাবে টয়লেটগুলোর ব্যবস্থাপনা কী ছিল, স্বাস্থ্যগত ব্যবস্থাপনা কী ছিল, আমরা তো খুব ভালোই জানি, কিচেন ব্যবস্থাপনা, সেই বিষয়গুলোকে বরং জোর দিয়ে, ভেন্টিলেশনের ব্যবস্থাপনা জোর দিয়ে। কারণ এখন বিজ্ঞান একটা প্রমাণ করেছে মোটামুটি যে আমরা যেটা শুরুতে যত ভয় পাচ্ছিলাম স্পর্শ দিয়ে যত সংক্রমণ হয়, আসলে মৌলিকভাবে কিন্তু সেটা নয়। বদ্ধ জায়গায় এটা আসলে ভেন্টিলেশন, এয়ারবর্ন। এখন এয়ারবর্ন ডিজিজ আমাদের দেশের স্কুল কলেজ হাসপাতাল যেগুলো বিশ্ববিদ্যালয়, সেখানে কয়টা কক্ষে আসলে এয়ার কুলিং রয়েছে, কতটি ভেন্টিলেশন রয়েছে, হলগুলোর ভেন্টিলেশনের পরিমাণ কি, এইগুলো বিবেচনা করে অন্য দেশে ইউকেতে যেটা প্রযোজ্য, যেভাবে স্কুল বন্ধ করা, সেটা কিন্তু কলেজ বন্ধ করা এটা প্রযোজ্য নয়। তবে আমি আবারও বলবো, এটি একদমই হঠাৎ করে আবার যে আকস্মিক আবার সিদ্ধান্ত পাল্টানোর বিষয় না, এটি হচ্ছে আসলে একটি সমন্বিত আলোচনা বিষয়, যেখানে স্বাস্থ্যের স্টুয়ার্ডশিপ রোল থাকতে হবে। ধন্যবাদ। অধ্যাপক ভূঁইয়া, আপনার কাছে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় তো নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নিয়েছিল, প্রথমে অনার্সের চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার জন্য হল খুলে তারপর সে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা আপনারা করেছিলেন। সেটা আসলে আপনারা কি তথ্য উপাত্তের ভিত্তিতে কি চিন্তা করে করেছিলেন, এবং যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে গত পরশুদিন অন্যরকম কথা বলা হলো, তার কারণেই কেন আপনারা আবার এই সিদ্ধান্ত পাল্টালেন? এটা প্রথম কথা হলো মঞ্জুর, এই উত্তরটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ যদি এখানে উপস্থিত থাকতো তাহলে ভালো হতো। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে যেটা আমি বলতে পারি সেটা হলো যে আমরা অনেকদিন ধরেই ভাবছি যে কিভাবে শিক্ষার্থীদের পরীক্ষাগুলো নেওয়া যায়, বিশেষ করে যারা ধরেন অনার্স ফোর্থ ইয়ারে আছে বা মাস্টার সেকেন্ড ইয়ারে আছে, সেকেন্ড সেমিস্টার। এখন তো আর
ইয়ার সিস্টেম নেই, এখন হচ্ছে আমাদের আর্টস সোশ্যাল সায়েন্স হচ্ছে সেমিস্টার সিস্টেম, আর সায়েন্সের দিকে ইয়ার সিস্টেম এখনো আছে। যারা একেবারে শেষ প্রান্তে আছে, যাদের ডিগ্রি শেষ করা দরকার, তাদের ডিগ্রি শেষ করার জন্য তাদেরও দাবি ছিল। তো আমরা চাচ্ছিলাম যে কিভাবে তাদের পরীক্ষাগুলো নেওয়া যায়। প্রথমে সিদ্ধান্ত হলো বিশ্ববিদ্যালয়ে যে হল না খুলে পরীক্ষা নেওয়া, সেইভাবে সায়েন্স ফ্যাকাল্টিতে কিছু পরীক্ষা নেওয়া হয়েছে, ছেলেমেয়েরা হলে না থেকেও পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের আর্টস সোশ্যাল সায়েন্সের যে অবস্থাটি দাঁড়িয়েছিল সেটা হলো যে আমাদের আর্টস সোশ্যাল সায়েন্সের ছেলে মেয়েদের দাবি ছিল যে তাদের পরীক্ষা নিতে গেলে হল খুলতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে যদি পরীক্ষা নিতে হয় ছেলে মেয়েদের আসলে হল খুলে, অন্তত পরীক্ষার্থীদের জন্য হল খুলে হলেও পরীক্ষাটা নিতে হবে। তো সেরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু সেইটাতে কিন্তু ঝুঁকি আছে। ঝুঁকি হচ্ছে যে ধরেন অনেক দিন ধরে তো ছেলেমেয়েরা ক্যাম্পাসে নেই, সবাই কিন্তু ক্যাম্পাসে আসার জন্য এক ধরনের মুখিয়ে আছে, কারণ আমরাও মুখিয়ে আছি শিক্ষক হিসেবে আমাদের ছেলে মেয়েদের সাথে ফেস টু ফেস ক্লাস করার জন্য, তাদের উপস্থিতি ক্যাম্পাসে দেখার জন্য। তো আমাদের এই সিদ্ধান্তটাও কিন্তু ঝুঁকি ছিল যে আমরা পরীক্ষার্থীদেরকে তুলতে পারবো কিনা, তুলে পরীক্ষা নিলে কি অবস্থা দাঁড়াবে, তারপরেও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো কালকে যখন সরকারের তরফ থেকে সিদ্ধান্ত জানানো হলো, শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে, যে 17ই মে হল খুলবে, 24শে মে হচ্ছে ক্লাস শুরু হবে বা পরীক্ষা শুরু হবে, তো তখন বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে যে সরকারের যেহেতু সিদ্ধান্ত, কারণ সরকারের উপরে আমাদেরকে নির্ভর করতে হয় এই কারণে যে এই যে করোনা মহামারী কি অবস্থায় আছে, করোনা সংক্রমণ কি অবস্থায় আছে, বা ধরেন আমরা বিশ্ববিদ্যালয় খুলে হল খুলে যদি পরীক্ষা নেই, যদি সংক্রমণ দেখা দেয়, তাহলে সেইটার যে আকারটা ধারণ করবে সেইটা আমরা সামাল দিব কিভাবে, এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের সরকারের উপরে নির্ভর করতে হয়। যার ফলে সরকারের সিদ্ধান্তটা এখানে গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখেছি যে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা যেটা করেছি সেটা হলো যেই পরীক্ষাগুলো চলমান আছে সেগুলো চলবে, নতুন করে আর পরীক্ষা শুরু হবে না। এখনো কিন্তু কিছু কিছু পরীক্ষা হচ্ছে, যেগুলো ধরেন একটা পরীক্ষা হয়েছে বা দুটো পরীক্ষা হয়েছে আর দুটো পরীক্ষা আছে, এরকম পরীক্ষাগুলো কিন্তু চলছে। তো সেইগুলো চলবে এবং নতুন করে পরীক্ষা শুরু হবে হচ্ছে আপনার সরকারের ঘোষণা অনুসারে মে মাস থেকে। কারণ এটা তো একটা মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কাছে যেহেতু স্বাস্থ্যের ডেটা বা বিশেষ করে এই যে জনস্বাস্থ্য বিষয়ক যে পরিসংখ্যান বা বর্তমানে অবস্থাটা কি, সেটার চিত্র একমাত্র সরকার বলতে পারবে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। তো যার ফলে আমরা মনে করেছি যে এই ধরনের প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করাটাই যৌক্তিক হবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে কথাটা বলছেন যে তারা তো গাদাগাদি করে বিভিন্ন মেসে থাকছেন, কারণ তারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাদের যে ইন্টারনেট সেবা পাওয়ার কথা তেমনটা পাচ্ছেন না, এবং সে কারণে তারা নানানভাবে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়েছেন, অসুবিধার মধ্যে পড়ছেন, ফলে তারা যে খুব একটা নিরাপদ অবস্থার মধ্যে আছেন সেটা তারা মনে করেন না। সেটা কি আপনারা আমলে নিতে পারেন না? অবশ্যই আমরা আমলে নিতে পারি। আমরাও কিন্তু এটা ফিল করি যে শুধু যে তারা যে বাড়িতে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনও ছেলে মেয়ে আছে যারা টিউশনি করে তাদের নিজেদের পড়ার খরচ চালায় এবং তাদের পরিবারকেও তারা সহায়তা করে। কিন্তু সেইটা একটা দিক, সেই বিবেচনাটা যেমন আমাদের আছে, আবার আমাদের ভয়টাও আছে যে ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি জানেন যে আমাদের হলগুলোতে কিভাবে একটা রুমে কি পরিমাণ ছেলে মেয়ে থাকে। আমি আর এটা পাবলিকলি বলতে চাই না যে এত গাদাগাদি করে ছেলে মেয়েরা থাকে। তো আমাদের যে স্বাস্থ্য সেবা আছে বা মেডিকেল সেন্টার আছে সেটি কিন্তু যথেষ্ট না, অপ্রতুল স্বাস্থ্য সেবা। সেরকম একটা পরিস্থিতিতে আমরা হল খুলে দিয়ে যদি ছাত্রছাত্রীরা করোনায় আক্রান্ত হয়, একটা যদি ধরেন এখানেও যদি আরেকটা ছোট মহামারীর সৃষ্টি হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা আবার দ্রুতই অন্যদিকে টার্ন নিবে। তো সেই কারণে আমাদেরকে অনেক ভেবে চিনতে, যে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ এই মহামারীর কারণে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হবে, ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। তো কিন্তু আমরা চাচ্ছি যে এই মুহূর্তে সরকার যেহেতু আপনার টিকার বন্দোবস্ত করেছে, সরকারের গতকালকের একটা ভালো সিদ্ধান্ত হচ্ছে যে ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে, টিকার আওতায় নিয়ে আসা হবে। আমি মনে করি যে এখন একটা সুন্দর সমাধানে আমরা পৌঁছাতে পারব। ধন্যবাদ। অধ্যাপক মেজবাহ কামাল, আপনার কাছে আসি এ পর্যায়ে।
যে প্রসঙ্গে খানিকক্ষণ আগে অধ্যাপক আলী বলছিলেন যে এখানে নৈতিকতার একটি প্রশ্ন রয়েছে। যখন একজন ছাত্র বা ছাত্রী রাস্তায় হাঁটার সময় দেখে সেখানে স্বাস্থ্যবিধির বালাই নেই, ভিড়ের মধ্যে সবাই যাচ্ছেন, পরিবারের বড়রা যাদেরকে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বলছিলাম, তারা দিব্যি সব কিছুর মধ্যে আসছেন, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা জীবনে পিছিয়ে পড়ছেন, কবে তারা কাজের বাজারে আসতে পারবেন সেখানেও তারা পিছিয়ে পড়ছেন, তাদের যে মানসিক যাতনা সেটার ব্যাপারে আসলে শিক্ষকরা কি করতে পারছেন? বিষয়টা তো বেশ জটিল। হ্যাঁ, মানে এর কোনো সহজ সমাধান নাই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে যে ধাপে ধাপে এগোনোর যে সিদ্ধান্তটা নিয়েছিল, যেটা প্রফেসর ডক্টর শফিউল আলম ভূঁইয়া একটু আগে বলছিলেন, যে যারা চতুর্থ বর্ষে অনার্স শেষ পর্যায়ে কিংবা মাস্টার্স এর লাস্ট সেমেস্টারে যারা আছে তাদের জন্য হল খুলে দেওয়া এবং তাদের পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত যে বিশ্ববিদ্যালয় নিয়েছিল, তার মানে হচ্ছে যে বাকিদের জন্য কিন্তু খোলার ব্যবস্থা হয়নি, তাদেরটা আবার পরের ধাপে হবে। এভাবে ধাপে ধাপে করার যে সিদ্ধান্তটা নিয়েছিল, আমি মনে করি যে এরকম ধাপে ধাপে গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উদ্যোগ নেওয়াটাই যথাযথ হয় আর কি। এবং সেক্ষেত্রে তো আপনার স্কুলের ব্যাপারেও তো আমি জানি শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারটা নিয়ে ভেবেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ও কিন্তু এরকম মানে সপ্তাহের কোন দিন কোন ক্লাস আসবে সেরকম ভাবে একটা পরিকল্পনা প্রণয়ন করেছিল, এটা বিভিন্ন মিডিয়াতেও এসছে। তো ফলে যেটা হয়েছে যে এরকম একটা ভাবনা কিন্তু সরকারের মানে আছে, এটা সক্রিয় বিবেচনার মধ্যে আছে। তো আর সেই কনটেক্সটে মানে সেই কনটেক্সটটাকে কিন্তু আমি মনে করি যে আমাদের শিক্ষার্থী সহ সকলকে মাথায় রাখতে হবে। এবং মানে দেখুন, মানে আমাদের করোনা এটা মানে এইখানে একটা প্রশ্ন জাগে, আজকের ঘটনা যদি সামনে আনি তাহলে শিক্ষার্থীরা আন্দোলন করলেন, নীলক্ষেতের মোড়টা তারা বন্ধ করে দিলেন কয়েক ঘন্টার জন্য, বাস তাতেই সরকারের সিদ্ধান্ত টলে গেল, তাহলে ব্যাপারটা কি বল প্রয়োগের সাথে সম্পর্কিত হয়ে পড়ছে? সেটাও কিন্তু আমারও প্রশ্ন যে দেখুন, মানে শিক্ষার্থীরা কি কি পয়েন্টস বলেন, তাদের কি যুক্তি, সেটা নিয়ে আমি কথা বলতে চাই, কিন্তু আমি সেটা একটা পরে আসি। আমি বরং মনে করি যে মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আজকে যে সিদ্ধান্তটা নিল, 7 কলেজে পরীক্ষা নেওয়ার যে ঘোষণা তারা আজকে দিল, সেটা কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক করছে। একটা হচ্ছে যে আপনার মানে ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনা করে একটু সময় নিয়ে তাদেরকে বুঝিয়ে একটা সিদ্ধান্ত মানে একটা সমঝোতার দিকে যাওয়া যেতে পারতো। তো সেটা না করে কিন্তু এই যে আপনার ধরুন চাপের মুখে সিদ্ধান্ত যেভাবে তড়িঘড়ি করে মন্ত্রণালয় পরিবর্তন করবে, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়নি। হ্যাঁ, এটা একটা। এখানে একটু হচ্ছে কি যে তাদের কিন্তু অবস্থানটা মানে আপনার পরিবর্তন মানে হয়ে যাচ্ছে, পরস্পর বিরোধী পরিবর্তন হয়ে যাচ্ছে। যে গতকাল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি যে কথাগুলো বললেন যে সকল বিশ্ববিদ্যালয়ে পাঠদান হবে 24শে মে থেকে, হল খোলা হবে 17ই মে, এবং আপনার তিনি যেভাবে ঘোষণাটা দিলেন এবং আজকে, এবং সেই অনুযায়ী কিন্তু আমি দেখেছি যে শিক্ষা সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি কিন্তু বলেছিলেন যে জাতীয় টেকনিক্যাল কমিটি সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, কাজেই তারা আপনার মানে তারা যেভাবে ভেবেছিলেন সেই কথা মানে সে তার পেছনে তারা হঠাৎ করে মানে তিনি তো বলেছেন শিক্ষা সচিবদের ঘুম থেকে উঠে তো আর ঘোষণা হয়নি, এটা একটা দীর্ঘ দিনের চিন্তা ভাবনার ফলে এই সিদ্ধান্তটা তারা নিয়েছে। তো সেরকম একটা জায়গা থেকে আজকে যখন হঠাৎ করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন এই ছাত্রদের, কিছু ছাত্রের চাপের মুখে, তখন মনে হচ্ছে যে তাদের অবস্থানটা পরস্পর বিরোধী হয়ে গেল। হ্যাঁ, এই পরস্পর বিরোধী অবস্থানটা কেন নিলেন এটা প্রশ্ন সাপেক্ষ। এবং আমি আরো ফান্ডামেন্টাল কোশ্চেন করতে চাই, আসলে ধরুন যে 7টা কলেজ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন, এবং যদি এই 7টা কলেজে কি ব্যাপারটা হবে এটা নিয়ে আমাদের তো গতকালই
আমাদের একাডেমিক কাউন্সিলের আলোচনা হয়েছে এবং একাডেমিক কাউন্সিলের সভায় একটা সিদ্ধান্ত হয়েছে। আজকে যদি মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত পাল্টে দেয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কোথায় গেল? বিশ্ববিদ্যালয় যদি একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তার অধীনস্থ কলেজগুলোর ব্যাপারে, তাহলে সেই সিদ্ধান্ত যদি পাল্টানোর প্রয়োজন হয় সেটা বিশ্ববিদ্যালয়ই পাল্টাবে। যদি হয়, সেটা যদি প্রয়োজন হয়, দরকার হলে একাডেমিক কাউন্সিল যেমন একদিনের নোটিশে বসে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল। আবার দরকার হলে, আমি যদি অত তাড়াহুড়ো করার কিছু ছিল না, মানে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন সাথে সাথে একদিনের নোটিশে একাডেমিক কাউন্সিলকে বসে সিদ্ধান্ত নিতে হবে। এত মানে আমি আসলে মনে করি যে নিজেদের যে মানে সক্ষমতা, যোগ্যতা এবং নিজেদের যে অধিকার আছে এইগুলো ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একটু সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে আপনার কাছে, তাহলে বিরতির পর আবার ফিরে আসি, বাকি কথাটা শুনবো তখন। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। অধ্যাপক মেজবাহ কামাল, আপনি যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। এর পাশাপাশি স্কুল কলেজ নিয়ে আপনার চিন্তা ভাবনাটা, যে সেটা ব্যাপারে আপনি কি মনে করেন, তাদের বিশেষ করে অনলাইন ক্লাস যতদূর পৌঁছানো গেছে সেটা বিবেচনায় নিলে আসলে আর কতদিন বন্ধ রাখাটা সমীচীন? আমি যেটা বলছিলাম আপনার, যে আসলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনটাকে আমি মানে সবাইকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজ, সেই 7 কলেজের ব্যাপারে নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় কোনো পরামর্শ থাকলে বিশ্ববিদ্যালয়কে দিতে পারে, কিন্তু আপনার সেই সিদ্ধান্তটা তো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আসা উচিত। এখন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের ব্যাপারে সিদ্ধান্ত যদি মন্ত্রণালয় থেকে আসতে শুরু করে, তাহলে তো আপনার বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই কলেজগুলোকে রাখার দরকারটা কি? আমার কাছে এগুলো খুব ফান্ডামেন্টাল কোশ্চেন মনে হয়। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যাঁ, আসলে আপনার এই বিষয়গুলোকে মানে সারা দেশে যে আপনার যে প্রক্রিয়া, যে নিয়মে বিদ্যায়তনগুলো চলা উচিত, সেই নিয়মে চলতে দেওয়া উচিত। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন, এইটা নিয়ে আমি কিছুটা কথা আগের পর্বেও বলছিলাম, যে আমি মনে করি যে সরকার স্কুলগুলোকে খোলার ব্যাপারে এই যে পর্যায়ক্রমে ধাপে ধাপে খোলার ব্যাপারে যে ভাবনাটাকে গুছিয়ে এনেছিল, হ্যাঁ, সে ব্যাপারটা নিয়ে কিছু রিপোর্টিংও হয়েছিল। আমার কাছে তো ভাবনাটা ভালোই লেগেছিল। আপনার সেভাবে খোলা উচিত। আমি কিন্তু আপনাদের আজকে এই মিটিং এর বিষয়বস্তু নিয়ে জানার পরে আমি বেশ কিছু আমার ছাত্রছাত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ আছে, ছাত্রছাত্রীদের সাথে, কলিগস এবং কলেজের স্কুল কলেজের কিছু শিক্ষকের সাথে কথা বলছি। যেমন আপনার কলেজের একজন শিক্ষক বললেন যে কলেজগুলো তো ধাপে ধাপে খুলে দেওয়া দরকার। হ্যাঁ, বলছেন যে মানে তিনি পরামর্শ দিচ্ছেন যে শনিবারে যদি একাদশ শ্রেণীটার ক্লাস হয়, রোববারে যদি দ্বাদশ শ্রেণী হয়, ডিগ্রি ক্লাস যদি সোমবারে হয়, অনার্স প্রথম দ্বিতীয় বর্ষ যদি মঙ্গলবারে হয়, তৃতীয় চতুর্থ বর্ষ যদি বুধবার হয়, যদি মাস্টার্স থাকে বৃহস্পতিবারে হয়, এরকম ভাবে যদি পর্যায়ক্রমে সপ্তাহে একদিন করেও হলেও যদি ওরা আসতে শুরু করতে পারে, তাহলে কিন্তু মানে হয়তো কলেজের উপরে যে ব্যাপক চাপ সেটাও হবে না আপনার, মানে হ্যাঁ, এবং করোনার প্রাদুর্ভাবও হয়তো সেভাবে বাড়বে না। তবে আপনার এই সবগুলো কথা বলার পরেও আমি কিন্তু বলি যে আমি সরকারের এই সিদ্ধান্তকে খুবই স্বাগত জানাই। যদিও আপনার শিক্ষামন্ত্রী বলেছেন যে সব শিক্ষকদেরকে আপনার দেওয়া হবে, শিক্ষার্থীদের দেওয়ার ব্যাপারটা নিয়েও মানে পজিটিভ বার্তায় পাচ্ছি আমরা মন্ত্রণালয় মন্ত্রীর কাছ থেকে। যদিও আবার স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এরকম কোনো আলোচনা হয়নি, তো সেটা নিশ্চয়ই তারা কথা বলে নেবেন। কিন্তু আমি মনে করি যে আপনার সরকার যে শিক্ষকদেরকে অগ্রাধিকার দিয়ে, হ্যাঁ, সর্বপর্যায়ের শিক্ষক, প্রাথমিক বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার দিয়ে আপনার টিকা দেওয়ার কথা ভেবেছেন, সেটা তাকে নিশ্চয়ই সাধুবাদ দিতে হয় সরকারকে, মন্ত্রণালয়কে, এবং আপনার শিক্ষার্থীদেরকেও কিন্তু দেয়া দরকার। হ্যাঁ, সেই বিষয়গুলো আমি শেষ কথা বলবো ব্যাপারে। আমি মনে করি যে দীর্ঘদিন ধরে আমাদের ছাত্ররা অপেক্ষা করছে, তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তো ঠিক যে অনলাইন শিক্ষা মানে অতটা কার্যকর হয়নি নানান কারণে, তো এমত অবস্থায় আপনার অনেকদিন তো অপেক্ষা করেছে। এখন আর মানে 2-3 মাসের ব্যাপার, এই সময়ে মানে সেই ধৈর্যটাকে অব্যাহত রাখবেন তারা,
এবং আপনার আমার মনে হয় না যে খুব তাড়াহুড়ো করে কোনো কিছু করাটা সমীচীন। ধন্যবাদ। অধ্যাপক আলী, আপনার কাছে ফিরে আসি। এই যে এক ধাক্কায় ৩ মাসের কথা বলা হলো সরকারের তরফ থেকে, এটা কি কোনো পরামর্শ কমিটি বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শে করা হচ্ছে, এবং যদি সেটা হয়ে থাকে যুক্তিটা কি? কারণ এটা তো নিয়ত পরিবর্তনশীল একটা অবস্থা। আমার জানা মতে কিন্তু সে ধরনের কোনো, যেটাকে বলা হয় এক ধরনের সিস্টেম্যাটিক কনসালটেশন, হ্যাঁ, সেই ধরনের হয়েছে বলে আমার জানা নেই। কারণ আমাদের যারা, আমার কলিগরা যারা ন্যাশনাল টেকনিক্যাল কমিটিতে রয়েছেন, তাদের অনেকেই আমার সঙ্গে তাদের মানে যারা তারা যে জানেন না সে বিষয়টি আমাদের কাছে জানিয়েছেন, বা ওইভাবে তাদের সঙ্গে আলোচনা হয়নি। আমরা যারা বিশেষজ্ঞ পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডিভিশনাল অ্যাডভাইজার রয়েছে, আমি নিজেও একটা ডিভিশনের চার্জে, কিন্তু আমরাও সেটা জানি না। সুতরাং একটি কথা বলতেই হয় যে সেইভাবে বোধহয় ব্যক্তিগত কারোর সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যেভাবে একটি যৌথ আলোচনা হওয়া দরকার সে ধরনের আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। আসলে আমি বলবো যে আসলে এইটি এত গুরুত্বপূর্ণ বিষয় যেটি একটি মাস্টার প্ল্যান হওয়া উচিত ছিল, মহাপরিকল্পনা। এবং মহাপরিকল্পনাতে কার কী দায়িত্ব, কীভাবে তাহলে ছাত্রদের সঙ্গে সংযোগ করতে হবে, কীভাবে অভিভাবকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, মিডিয়া কী রোল প্লে করবে, ফিজিক্যাল ফ্যাসিলিটির ব্যাপারে কারা দায়িত্ব পালন করবে, ইত্যাদি নানান বিষয়ের ব্যাপার ছিল। এবং দেখা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যেও একটি কথাবার্তার মধ্যে, যেমন ভ্যাকসিন নিয়ে দুজন একটু হয়তো দ্বিমত কথা হয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে কেন? কারণ এই ধরনের একটি পরিকল্পনা, মহাপরিকল্পনা হয়নি। দেখুন, এই যে ভ্যাকসিনের ডিপ্লয়মেন্টের প্ল্যানে আপনারা সবাই প্রশংসা করছেন, জাতির সবাই কিন্তু মানে জনগণও কিন্তু সন্তুষ্ট হচ্ছে। কেন? কারণ একটি পরিকল্পনা প্রণীত হয়েছিল এবং সেই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবিত হচ্ছে। তা আমি আমার শ্রদ্ধেয় অধ্যাপক মেজবা কামাল সাহেবের সঙ্গে একমত যে আসলে পর্যায়ক্রমে যে এই বাস্তবায়নটাকে যদি আমরা পর্যায়ক্রমে করি, সেটি কিন্তু সম্ভব। এবং এটি আসলে আরও কিছু স্বাস্থ্যগত অনেকগুলো বিষয় তার সঙ্গে যুক্ত করা সম্ভব। যেমন আমরা যদি বলি, এবং এই অভিজ্ঞতাগুলো কিন্তু নতুন না, এটা যেমন সিডিসি ইউএসএ কিন্তু বলেও দিয়েছে যে যেখানে এরকম ঘন ঘন জনসমাগম হবে তাদের জন্য যেমন অ্যান্টিজেন টেস্টের সঠিক ব্যবহার দরকার। অ্যান্টিজেন টেস্ট করে কি? অ্যান্টিজেন টেস্টটা সক্রিয় ভাইরাসের উপস্থিতি নির্ণয় করে, ইভেন আরটিপিসিআর চাইতে সেটা বেটার তখন। এই জন্য অনেক জায়গাতে 7 দিন পর পর, কোনো দেশে 1 মাস পর পর এই শিক্ষার্থী বা এ ধরনের ছাত্রাবাসে কিন্তু স্ক্রিনিং করছে। এটা তুলনামূলকভাবে অনেক সস্তা, এবং সেখানে যদি কাউকে পজিটিভ পাওয়া যায় এটা স্পেসিফিসিটি ভেরি হাই। সুতরাং পজিটিভ পেলে তার নির্ঘাত রয়েছে, তাকে আইসোলেট করা। এই যে এমনকি স্কুল স্বাস্থ্য কর্মসূচি বলে একটি কর্মসূচি রয়েছে আমাদের, আপনি হয়তো অনেকে জানেনও না যে এরকম একটি কর্মসূচি, যে ডিজি হেলথে অনেক জোরালো কর্মসূচি রয়েছে। এই সুযোগে স্কুল কলেজ হেলথ কর্মসূচিটা অনেক জোরালো করা যেত। এই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার, ওই যে যেটা হেলথ সেন্টার রয়েছে, তার সক্ষমতা অনেক বৃদ্ধি করে ফেলা যেত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে হেলথ সেন্টারগুলো কিন্তু সেভাবে নেই। আমরা কিন্তু আবারও বলছি যে সমস্যাকে সম্ভাবনায় রূপান্তরিত করা সম্ভব। যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাকে কিন্তু স্বাস্থ্য শিক্ষা যদি ঠিকমতো দেওয়া হয়, যে তোমরা শুধু মাস্ক পরবে না, কারণ যদি 2 জন মাস্ক পরলেই কিন্তু ভ্যাকসিনের মতো 70-80% কিন্তু প্রতিরোধ সম্ভব। তারা কিন্তু বাড়িতে গিয়ে অ্যাম্বাসেডারের রোল প্লে করতে পারে, তারা কিন্তু অনেক উদ্বুদ্ধ করতে পারে। ধন্যবাদ। অধ্যাপক ভূঁইয়া, আপনার কাছে আসি এই পর্যায়ে। এই যে বলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রস্তুতির একটা ব্যাপার থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো প্রস্তুতি আপনার চোখে পড়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, যেটি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম, যেটা লিয়াকত সাহেব বলছিলেন, যে আমাদের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল। তো কার্যকর কোনো পদক্ষেপ এখনো আমরা গ্রহণ করতে পারিনি। টেস্টিং সেন্টার চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোভিড টেস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার ল্যাবে আরটিপিসিআর মেশিন দিয়ে কোভিড টেস্টিংটা করেছে। কিন্তু কোভিড আইসোলেশন সেন্টারের কথা আমরা শিক্ষক সমিতি থেকে বলেছিলাম যে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেইখানে আপনার একটা আইসোলেশন সেন্টার করে অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা, যাতে কোনো ছাত্র শিক্ষক আক্রান্ত হলে যাতে প্রাথমিক যে জরুরি সেবা সেইটা যাতে আমাদের মেডিকেল সেন্টার থেকে আমরা দিতে পারি। তো সেইটা এখনো সম্ভব হয়নি। আমাদের শিক্ষক সমিতির দাবি আছে, আমরা মাননীয় উপাচার্যের কাছে, প্রশাসনের কাছে কিন্তু এই বিষয়ে আমাদের দাবি উপস্থাপন করেছি, বেশ কয়েকবারই বলেছি। হয়তো এটা আলাপ আলোচনা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে। আপনার মাধ্যমে আমি এখানেও বলতে চাই যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের হল যখনই আমরা খুলি না কেন, বিশ্ববিদ্যালয় যখনই খুলি না কেন, তখনই কিন্তু আমাদের এই প্রস্তুতিটা দরকার হবে। কারণ এই মহামারী তো এখনই চলে যাচ্ছে না,
ছেলেমেয়েরা যখন হলে উঠবে, যখন ক্লাসরুমে যাতায়াত করবে, লিয়াকত সাহেব যেটা বলছিলেন যে অ্যান্টিজেন টেস্ট বা অ্যান্টিবডি টেস্ট যেটাই হোক, এই টেস্টগুলোকে অ্যাভেলেবল করা, পাশাপাশি আইসোলেশন সেন্টার এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। এটা হয়তো আপনার মাধ্যমে আমি এখানে বললাম, আমি ব্যক্তিগত পর্যায়ে বা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনকে কিন্তু এটা বলছি এবং আমরা আরো বলবো, এটুকু আমি আপনাকে এখন পর্যন্ত না হওয়ার কারণটা কি? এক বছরে তো অনেক কিছুই করা যেত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলে? কারণ যেটা হচ্ছে যে আমাদের মেডিকেল সেন্টারে ধরেন আমি ব্যক্তিগতভাবে ভিজিট করে দেখেছি শিক্ষক সমিতির প্রতিনিধি হিসেবে, যে আমাদের যে ফিজিক্যাল স্পেস, ধরেন একটা ল্যাব করতে গেলে যে ফিজিক্যাল স্পেসটা আমাদের মেডিকেল সেন্টারে দরকার, সেই ফিজিক্যাল স্পেসের আমাদের অভাব আছে। তারপরে আমাদের টেকনিশিয়ানের অভাব আছে, আমাদের ডাক্তার আছেন বেশ কয়েকজন, কিন্তু আমাদের টেকনিশিয়ানের অভাব আছে, বিশেষ করে ফিজিক্যাল স্পেসের অভাব আছে। তো সেই স্পেসের একটা ব্যবস্থা যদি করা যায়, কর্তৃপক্ষ যদি সেটা করতে পারে, সেটা চিন্তা ভাবনা হচ্ছে, তো করা গেলে হয়তো বা এই ক্ষেত্রে কিছুটা সমাধান আসতে পারে, কিন্তু আমি অন্তত এখনো পর্যন্ত কোনো কার্যকর কিছু লক্ষ্য করিনি। ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানের শেষ প্রান্তে। অধ্যাপক আলী, আপনার যদি আর কোনো পরামর্শ থেকে থাকে এখন কি করণীয় সে ব্যাপারে? না, আমি তো আগেও যেটা বলেছি আবারও বলবো যে আসলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে এবং যাদেরকে তারা মনে করছেন বিশেষজ্ঞ হিসেবে যাদের দরকার, অন্যান্য শুধু স্বাস্থ্য না, অন্যান্য বিশেষজ্ঞ সহ আসলে একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করাটা অত্যন্ত জরুরি এবং এই ক্ষেত্রে খুব দ্রুত করা, এবং এটির সঙ্গে যথাযথভাবে জনসম্পৃক্ততা এবং সেটি ছাত্রছাত্রীদের সহ যেন তাদের মধ্যে এক ধরনের মানে মেসেজ যায়, যেটি হবে এই ধরনের পরস্পর বিরোধী নয়, এবং সেটি যেন সুন্দরভাবে যায় এবং অবশ্যই তাদের কনসার্নটাকে, তাদের যে মানে যে ভীতি এবং তাদের যে ধারণাগুলোকে আমাদেরকে ধর্তব্যের মধ্যে নিয়েই পরিকল্পনাগুলো করতে হবে এবং দ্রুত একটি ফেজিং ব্যবস্থাপনার মাধ্যমে। এইভাবে হঠাৎ করে 3 মাস দূরবর্তী সময় দেওয়াটা বোধহয় সঠিক হবে না, এবং সেখানে পরীক্ষা এক জিনিস, ক্লাস আরেক জিনিস, ক্লাসের মধ্যে ফেজিং আরেক জিনিস। ওই যেটা শ্রদ্ধেয় অধ্যাপক মেজবা কামিল সাহেব বলছিলেন, অধ্যাপক ভূঁইয়া একই কথাই বলছেন, কিন্তু সবাই কিন্তু আমরা যেটি বলতে চাচ্ছি যে হঠাৎ করে অনেক দূরবর্তী বিষয় না করে, দূরবর্তী গিয়ে আমরা হয়তো সেটির শেষ সমাধানে যাব, কিন্তু শুরু তো অনেক কিছু স্টেপ ওয়াইজ করে নেওয়া যায়, এবং সেখানে শিক্ষাবিদরা যারা ফিল্ডে কাজ করছেন, এবং সেখানে জোনিংও সম্ভব, যে সব জোন যে সব রকম না, কারণ আমাদের এই যে ডিজিটাল ডিভাইড, এটি কিন্তু আরেকটি নৈতিক সমস্যার জন্ম দিচ্ছে। আমরা কিন্তু যে এমনিতেই যে আমাদের মানুষে বিভিন্ন রকম শ্রেণীতে যে পার্থক্য শিক্ষার, সেটি পার্থক্যটা গ্রামগঞ্জের আর নগরের মধ্যে পার্থক্য, শ্রেণীর মধ্যে পার্থক্য, আমরা কিন্তু এটি আরো বৃদ্ধি করে দিচ্ছি। সেই জায়গাতে খুব দ্রুত এটিকে অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ। অধ্যাপক ভূঁইয়া, আপনার কাছে আসি, আর যদি কিছু যোগ করার থাকে, বিশেষত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অধ্যাপক কামাল, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই বিষয়ে আমি অধ্যাপক মেজবা কামাল সাহেবের সাথে একমত যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো 1973 সালের সালের যে আদেশ, সেই আদেশে পরিচালিত হয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আপনার অন্তত বিশ্ববিদ্যালয়ের উচিত হচ্ছে এই সিদ্ধান্তগুলো নেওয়া, সরকারের সাথে যোগাযোগ করেই নিতে হবে, যেহেতু করোনা মহামারী চলাকালীন সময়ে সরকার সমস্ত কিছু ব্যবস্থাপনা করছে। তো শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যকার যে আলাপ আলোচনা যোগ সাজসে, কিন্তু সিদ্ধান্তটা আসতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে। আর যেহেতু সরকার একটা তারিখ ঘোষণা করেছে হল খোলার এবং ক্লাস শুরু করার, বিশ্ববিদ্যালয়গুলোরও দায়িত্ব হচ্ছে এখন আপনার কিভাবে প্রস্তুতিটা শুরু করে দেয়া। এই যে হলগুলো বন্ধ ছিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, হলে বিভিন্ন সার্ভিসগুলো ছিল, সেই সার্ভিসগুলো কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, তারপরে বিশ্ববিদ্যালয় খোলার পরে যদি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা দেখা দেয়, সেইটাকে কিভাবে আপনার নিবারণ করা যায়, নিরসন করা যায়, সেইটার প্রস্তুতি রাখা। মোদ্দা কথা হচ্ছে সামগ্রিকভাবে প্রস্তুতিটা নেয়া। যে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, যেটা মাউসি বলছি, মাউসির কিন্তু একটা সুন্দর পরিকল্পনা আমি গণমাধ্যমে দেখেছিলাম, যে তারা কিভাবে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলবে। তো সেই ধাপে ধাপে অগ্রসর হওয়া, সকলের প্রস্তুতি নিয়ে। এবং আমরা আরেকটা প্রশ্ন আপনি বলছিলেন যে 2 মাস 3 মাস কেন,
আমি ব্যক্তিগতভাবে এটা অনুসন্ধান করে দেখেছি যে মে মাসে কেন করা হয়েছে, কারণ সামনেই রমজান এবং ঈদ। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকগুলোই কিন্তু রমজানের এবং ঈদের ছুটি থাকবে। তো সেই ঈদের ছুটি এবং রমজানের ছুটিটাকে মাথায় নিয়েই আমার ধারণা যে খোলার তারিখটা মে মাসে নির্ধারণ করা হয়েছে। এখন হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময়, প্রস্তুতিটা ভালোভাবে নিয়ে যাতে পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা যায় সেটার দিকে নজর দেওয়া। ধন্যবাদ। অধ্যাপক মিসবাহ কামাল, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। জি, আমি এটা বলবো যে আপনার যে মাস্টার প্ল্যানের কথা ডক্টর লিয়াকত আলী স্যার বললেন, সেটা মানে মাথায় মানে সেটা গুরুত্ব সহকারে ভাবা দরকার, এবং ছাত্রদের যে উদ্বেগের বিষয়গুলো সেগুলোকেও কিন্তু অ্যাড্রেস করা দরকার। যে যেমন ধরুন ছাত্ররা মানে কেন চাইছে যে তাদের বিশ্ববিদ্যালয় কলেজ খুলে দেওয়া হোক, তার একটা কারণ তো হচ্ছে সরকারি চাকুরির বয়স চলে যাবে। তো এখন এই করোনা পরিস্থিতিতে যেহেতু 1-1.5 বছর নষ্ট হয়ে গেল, এক ধরনের সেশন জ্যাম শুরু হয়েছে, সুতরাং সরকারি চাকুরির বয়সের ব্যাপারটাও যে সরকার দেখবে, হ্যাঁ, এরকম একটা ঘোষণা কিন্তু সরকারের তরফ থেকে আসতেই পারে, তাতে করে ছাত্রদের কনসার্নটা কমবে। তারপরে আমি মনে করি যে আপনার দেখুন পলিসিগুলোর মধ্যে না ইউনিফর্মিটি থাকাটা জরুরি। কেননা আপনার যদি এরকম হয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হতে পারবে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে না, ফলে আপনার ডিগ্রি পিছিয়ে যাবে, তাহলে তো তারা জব মার্কেটও পিছিয়ে যাচ্ছে। তো আপনি পরীক্ষার সুযোগ দিলে সব জায়গাতেই দিতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও দিতে হবে। হ্যাঁ, আপনি একজনকে দিবেন আরেকজনকে দিবেন না, এইটা ঠিক নয়, এতে করেও কনসার্ন হয়। তারপরে যেমন ধরুন সারা দেশে সরকারি কলেজগুলোতে কিন্তু গত 1 মাস থেকে আপনার পাঠদান ছাড়া পরীক্ষা সহ সবকিছু হচ্ছে। তো সেটা তো অলরেডি শুরু হয়ে গেছে 1 মাস থেকে, এবং এটার কিন্তু খুব মানে নেগেটিভ কোনো ইনফেকশনের রিপোর্ট তেমন ভাবে পাওয়া যায় না আমি যতটুকু জানি। তো তাহলে যে কার্যক্রমটা চলছিল সেইটাকে অব্যাহত তো রাখা যেত আপনার একবারে 3 মাস পরের ঘোষণা না দিয়ে। আমরা একটা শেষ কথা বলি যে মাদ্রাসাগুলো ধরেন 7-8 মাস ধরে চলছে, হ্যাঁ, তো তাহলে যদি মাদ্রাসা চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন, মানে আপনার মূলধারার শিক্ষা প্রতিষ্ঠান কেন চলতে পারবে না? এই প্রশ্নগুলো কিন্তু ছাত্ররা তুলছেন, এবং এগুলো ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে সাইকোলজিক্যালি ডিপ্রেসড করছে। ধন্যবাদ। কাজে আমি মনে করি যে তাদেরকেও আশ্বস্ত করা দরকার। অসংখ্য এই ব্যাপার। জি, আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।